সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন করোনার দিনগুলো, আর সাথে আছি আমি সুমা জামান। আমরা প্রতিদিনই চেষ্টা করি করোনার এই দিনগুলোতে সমসাময়িক বিষয় নিয়ে আমাদের অতিথিদের সাথে কথা বলার জন্য। আর আজকেও সেরকম একজন অতিথি আছে করোনার এই সময়টাতে সমসাময়িক ঘটনা দুর্ঘটনা নিয়ে কথা বলবেন। আমাদের আজকের অতিথি ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার জনাব জাহিদ হাসান। জাহিদ হাসান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি, এখন পর্যন্ত সুস্থ আছি, মানসিক এবং শারীরিকভাবে সুস্থ আছি। আমরা জানি যে আপনি প্রতিদিনই আসলে খবরের সন্ধানে ছুটে যান বিভিন্ন জায়গায়। সেই সেরকম কাজগুলো করতে গিয়ে আসলে আমরা আপনাদেরকে বলছি যে ফ্রন্ট লাইনার্স। তো আপনাকে অনেক সাধুবাদ জানাই যে অনেক সাহস নিয়ে আপনারা আমাদের জন্য খবর প্রথমেই এই সাধুবাদ চাই। আর আমার প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে, আজকে তো রেকর্ড সংখ্যক মৃত্যুবরণ করেছে করোনার আক্রান্ত রোগী। তো সেই বিষয়টি আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে কেন হঠাৎ করে একদিনে এতগুলো বেশি প্রাণ ঝরে গেল? বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা দেখুন, করবেন? আমাদের তো কোভিড-19 আক্রান্ত হয়ে জুনে মারা যাওয়ার সংখ্যা খুব বেশি, এবং জুনের কিন্তু প্রতিটি দিনেই মারা যাওয়ার সংখ্যা ঊর্ধ্বমুখী, নিচের দিকে না উপরের দিকে। সেই ক্ষেত্রে জুনের শেষের দিকে এসে কিন্তু আমরা দেখেছি যে এই ফিগারটা কিন্তু মারা যাওয়ার যে মৃত্যুর যে হার, সেটা কিন্তু 40-এর উপরে সংখ্যাটা প্রতিদিন। আহ, সেই শনাক্তের সংখ্যাটা কিন্তু আমরা দেখেছি যে 3000 প্লাস প্রতিদিন। 3500 থেকে শুরু করে 4000-এর মধ্যেই আমরা গত 15 দিনের যদি হিসাবটা দেখি, সেভাবেই দেখা যায় যে শনাক্তের সংখ্যাটা পরীক্ষা নমুনা সংগ্রহের কিছুটা গরমিল 1-2000 প্রতিদিন থাকে। আর মারা যাওয়ার সংখ্যাটা আমরা এর আগে 40-45 এই পর্যন্ত দেখেছি, কিন্তু সেখান থেকে 50-55 না হয়ে একদম আজকে 64। সেইখানে এটি হওয়ার বড় কারণ হচ্ছে যে আমাদের তো জুনের এসে সবকিছু খুলে দেওয়া হলো স্বাভাবিকভাবে। অফিস আদালত, শপিং মল, মার্কেট, আমরা যাই বলি প্রতিদিনের যেই কাজকর্মগুলো, সেগুলো এখন স্বাভাবিক গতিতেই চলছে। তার মধ্যে স্বাস্থ্যবিধি কেউ কেউ মানছেন, কেউ কেউ তার মতো করে চলছেন। সামাজিক দূরত্ব রাখার অনেক ক্ষেত্রে সুযোগও নেই, কারণ আমি যদি রাস্তার সংস্কারের কাজ করি, আমি যদি আমার বাসা সংস্কারের কাজ করি, ভবন নির্মাণের কাজ করি, সেখানে সামাজিক দূরত্ব রাখার সুযোগটাই কই। কারণ কাজটা তো পাশাপাশি অনেক শ্রমিকদের একসাথে করতে হয়। অফিস খোলা থাকলে অফিসের যেই বসার ব্যবস্থা থাকে, কাজের যেই ব্যবস্থা থাকে, সেখানে সামাজিক দূরত্ব খুব বেশি মেনে চলার সুযোগটা থাকে না। তো সেই ক্ষেত্রে আক্রান্ত বাড়ছে। আমাদের যেহেতু চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে একটু বয়স্ক যারা, যাদের বয়স 60+, মানে 60-এর ঊর্ধ্বে, যাদের বয়স 60 ঊর্ধ্ব যারা, তারা বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। এবং এই বিষয়টিও আমরা জানি, আপনিও জানেন, যে আমাদের দেশে কিন্তু 50-এর পরেই বা 40-এর পরেই নানা রকম জটিল রোগে আমরা আক্রান্ত হই, তুলনামূলক অন্য দেশের তুলনায় বেশি। বিশেষ করে আমাদের দেশে হার্টের রোগী, হৃদরোগের রোগী আমরা বলি, আমরা কিডনির সমস্যা এবং ডায়াবেটিস সমস্যা কিন্তু আমাদের এখন কিন্তু অল্প বয়সে অনেকে ডায়াবেটিস হচ্ছে। সেই ক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে, যাদের কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, অথবা ক্যান্সারের রোগী যারা, তারাও কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছেন, বা হাসপাতালে গেলে দেখা যাচ্ছে যে তার যেই রোগটি আছে, তিনি যে দীর্ঘদিন যেই রোগটি শরীরে বহন করছেন, সেই চিকিৎসাটা ঠিকমতো পাচ্ছেন, অথবা তিনি এর আগে বিদেশের চিকিৎসা নিতেন, এখন দেশের চিকিৎসা নিতে হচ্ছে। দেশের চিকিৎসা নিতে গিয়ে দেখা গেছে যে তার ডাক্তার পেতে সমস্যা হচ্ছে। হাসপাতালে ডাক্তার অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। সিনিয়র ডাক্তাররা কম থাকছেন, এবং আমাদের চিকিৎসকদের মধ্যে বড় অংশ এখন আক্রান্ত। সেখানে অনেক চিকিৎসক, প্রায় অর্ধ শতাধিক চিকিৎসক মারাও গেছেন। সবকিছু মিলে তো একটি খারাপ অবস্থার মধ্যে আমরা আছি। হয়তো সেই রকম একটি বিষয় বিশেষজ্ঞরা বলছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেকদিন ধরে বলে আসছে যে বাংলাদেশে জুন এবং জুনের শেষের দিকে সেই মৃত্যুর হার অনেক ঊর্ধ্বমুখী হবে, অনেক বেশি হবে। সেটিও হতে পারে। আগামীকালকে হিসাবটি দেখলে আবার আমরা বুঝতে পারবো যে এটি আসলে একদিনে কি কারণে বাড়লো, অথবা যদি এই 64 থেকে ধারাবাহিকতা আরো হয় 3-4 দিন, তখন আমাদের ধরে নিতে হবে যে এই করোনায় বেশি মানুষ মারা যাচ্ছে। তবে
আক্রান্ত কিন্তু বাড়ছে এবং মানুষ কিন্তু অনেক বেশি আক্রান্ত হচ্ছে, এটা কিন্তু সত্য। এর মধ্যেই আবার দেখা যাচ্ছে যে সরকারি একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যে আগামীকালকে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবকিছু খোলা থাকবে। তো এই সিদ্ধান্তটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? না, এখন হয় কি যে সকাল থেকে 4টা পর্যন্ত মানুষের কেনাকাটার একটা তাড়াহুড়ো থাকে, তো এটি যদি সময় বাড়িয়ে দেওয়া হয়, সন্ধ্যার যেহেতু বিকেল থেকে বিকেল পর্যন্ত অফিস থাকে, সরকারি অফিস বা বেসরকারি অফিস যেগুলোই বলি, গণমাধ্যম বাদে, গণমাধ্যম তো 24 ঘন্টাই থাকে। তো সেই ক্ষেত্রে হয়তো সরকার এই বিবেচনাটি করতে পারে যে যারা অফিসে কাজ করেন, যারা অফিসে থাকেন, তারা হয়তো অফিসের কাজ শেষ করে তাড়াহুড়ো না করে তারা 7টা পর্যন্ত তাদের প্রয়োজনীয় যে কেনাকাটাগুলো থাকে সেগুলো করতে পারবেন। সেই বিষয়টি বিবেচনা করেই হয়তো এই সিদ্ধান্তটি সরকার এই সময় এসে নিয়েছে, এটি আমার কাছে মনে হয়। আর এত ঝামেলা করে যারা করোনা টেস্ট করছেন, অনেকে দেখা যাচ্ছে যে সারাদিন লাইনে দাঁড়িয়েও টেস্ট করাতে পারছেন না, এবং দেখা যাচ্ছে যে টেস্ট করানো যেটা হচ্ছে সেটা অনেক সময় ভুল রিপোর্টও দিচ্ছে অনেককে, বা এটা খুব দুঃসাধ্য হয়ে গেছে। এর মধ্যে আবার নতুন করে সরকার একটা ফি নির্ধারণ করেছে টেস্ট করানোর বিষয়ে, যে পরীক্ষা হসপিটালে গিয়ে করালে 200 টাকা, বাসায় এসে যদি পরীক্ষা করে তাহলে 500 টাকা। তো এইটা কতটুকু নেগেটিভ প্রভাব পড়বে বলে আপনার কাছে মনে হয়, যে এখন রোগীরা কি ধরনের, তাদের আচরণ কি হতে পারে, বা এটা আসলে কতটুকু মানে ভালো না খারাপ হলো? দেখুন, এইটা তো কিছুদিন যাওয়ার পরে আরেকটু ভালো বোঝা যাবে, কারণ মাত্র সিদ্ধান্তটি তো হলো, এখন দেখা যাক যে কি হয়। যদিও এই পরীক্ষাটি শুরু থেকেই সরকার বিনামূল্যে করে আসছে, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন হাসপাতালে ঘুরে দেখেছি যে মানুষ খুব সহজে এই পরীক্ষাটি করতে পারেন, অর্থাৎ করোনার যে কোভিড-19 ভাইরাস তার উপস্থিতি তার শরীরে আছে কিনা, তিনি এর দ্বারা আক্রান্ত কিনা, এই পরীক্ষাটি করার ক্ষেত্রে শুরু থেকেই জটিলতা ছিল, শুরু থেকেই ভোগান্তি ছিল, সেটি কিন্তু এখনো আছে। পর্যাপ্ত পরিমাণ বুথ না থাকায়, পর্যাপ্ত পরিমাণ ল্যাব না থাকায়, পিসিআর ল্যাব না থাকায় মানুষ কিন্তু পরীক্ষা করতে পারছে না। এখন পর্যন্ত সরকারের হিসাব অনুযায়ী 44টি জেলায় কিন্তু এই করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশের 64 জেলার মধ্যে 44টি জেলা, অর্থাৎ মাত্র 10টি বা 20টি জেলায় এটি আছে। তো সেই ক্ষেত্রে যেটি হচ্ছে যে এই এখন মানুষের নিজের খরচে এই পরীক্ষাটি করার কারণে দেখা যাবে যে যাদের কোনো ধরনের শারীরিক সমস্যা নেই, নানা রকম উপসর্গ দেখা দেয়, করোনা যদি ভাইরাস কারো শরীরে বহন করে বা কারো শরীরের মধ্যে ঢুকে যায়, বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়। এখন যদি সেটি না দেখা যায় তাহলে কেউ হয়তো পরীক্ষা করাতে যাবে না। আর পরীক্ষার যেই ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু সীমিত যদিও, তবে এই প্রক্রিয়াটি কিন্তু জটিল। ফলাফল পেতে সময় লাগছে, 4 দিন 5 দিন সময় লেগে যাচ্ছে, অথবা তার বেশিও লেগে যাচ্ছে। সুতরাং এই প্রক্রিয়াটি জটিল হওয়ার কারণে মানুষের কিন্তু পরীক্ষা করার প্রতি আগ্রহ কম, এবং মানুষ কিন্তু পরীক্ষাটি করতে গিয়ে অনেক অসুস্থ হয়ে পড়েছেন। আমরা দেখেছি অনেকে রাস্তার উপরে শুয়ে পড়েছেন, অনেকে হাসপাতালের পাশে ক্লান্ত হয়ে পড়েছেন। এই ধরনের চিত্রগুলো কিন্তু আমরা দেখেছি। সেই ক্ষেত্রে এখন যেহেতু অর্থের মাধ্যমে নিজস্ব খরচে পরীক্ষা করার যে বিষয়টি, যে সিদ্ধান্তটি সরকার থেকে নেওয়া হয়েছে, সেটি হয়তো মানুষের মধ্যে এখন এক ধরনের তাড়াহুড়োটা কম কম থাকতে পারে, যে যদি তার মধ্যে কোনো শারীরিক সমস্যা দেখা না দেয় তিনি হয়তো তাহলে পরীক্ষা করতে যাবেন না, অথবা অন্য কোনো রোগে যদি আক্রান্ত হয়। আমরা যে এই জটিলতাটি দেখি এই করোনার ক্ষেত্রে, সেটি হচ্ছে যে আপনি যদি কোনো ধরনের রোগে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন মনে করেন, তখন কিন্তু চিকিৎসকরা বলে থাকেন, ডাক্তাররা বলে থাকেন যে আগে করোনার পরীক্ষাটি করার জন্য, করোনার এবং এই কোভিড-19 ফলাফল বা টেস্টের রেজাল্টের উপরেই আপনাকে পরবর্তীতে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়। অনেকে হাসপাতালে যাওয়ার পরে চিকিৎসা শুরু হতে না হতে মারা যান, তাদের লাশ হস্তান্তর করার ক্ষেত্রে এই পরীক্ষা করানো হয়। যদি তার শরীরে এই করোনার উপস্থিতি থাকে তাহলে তার লাশ হস্তান্তরের প্রক্রিয়া এক ধরনের, আর যদি নেগেটিভ হয় তাহলে তার লাশ হস্তান্তরের প্রক্রিয়া আরেক ধরনের। এই জটিলতাগুলো তো রয়েই গেছে। এখন অর্থ
যেটি সরকার নির্ধারণ করে দিচ্ছে, যদি 200 টাকা হচ্ছে হাসপাতালে গিয়ে বা কোনো বুথে গিয়ে যদি আমি নমুনা দিয়ে থাকি সেটি, আর আমার বাসা থেকে যদি কেউ নমুনা নিতে চায় বা আমি যদি দিতে চাই সেক্ষেত্রে 500 টাকা করা হয়েছে। এখন এটি দেখা যাবে আর কয়েকদিন পরে যে এর সুবিধা অসুবিধাটি কি, পরীক্ষা কমলো কতটা বা বাড়লো কতটা। এখনো আমরা দেখি প্রতিদিন গড়ে 15,000 16,000 কিন্তু এখন পরীক্ষা নমুনা পরীক্ষা করা হচ্ছে। তো এই মানুষের নিজের খরচে পরীক্ষা করার পরে এই নমুনা সংগ্রহের মাত্রাটা, এর সংখ্যাটা কমে আসে কিনা সেটি দেখা যাবে। যদিও আমাদের এই সংক্রমণটা কিন্তু এখন ব্যাপক ব্যাপক হারে কিন্তু এটি ছড়িয়েছে এবং মোটামুটি পরীক্ষা করালে নেগেটিভ পাওয়া যাবে খুব কম। এবং যেহেতু চিকিৎসকরা বলছেন, ডাক্তাররা বলছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে কোভিড-19 আক্রান্ত হওয়ার পরেও অনেকের শরীরে উপসর্গ দেখা যায় না, কোনো লক্ষণ দেখা যায় না, অথবা মৃদু উপসর্গ দেখা যায়, এরকম সমস্যার কথাও তারা কিন্তু বলছেন। তবে করোনা আক্রান্ত হওয়ার পরে কিন্তু কোনো না কোনো উপসর্গ দেখা যায়, এই সংখ্যাটাই কিন্তু বেশি। এবং কিছুটা অসুস্থ বোধ করা, কিছুটা মানসিক অস্বস্তি বোধ করা, এটা কিন্তু যারা এখন পর্যন্ত আমার পরিচিত জনের মধ্যে যাদের দেখেছি সবাই কিন্তু কম বেশি কিছুটা অসুস্থ বা অস্বস্তি বোধ করেছেন। কোনো না কোনো একটি শারীরিক সমস্যা কিন্তু দেখা দিয়েছে। এর মধ্যে আবার সরকার কোরবানির হাট চালু করার সিদ্ধান্ত নিয়েছে, সেটিও জি, কোরবানি এরকম আসার একটি প্রশ্ন 5 দিন আমাদের আগে থেকে একজন শুরু দর্শক হবে। করেছেন অলরেডি। জি, এরকম একটি প্রশ্ন আমাদের একজন দর্শক করেছেন, জনাব সাইদ আহমেদ। তিনি লিখেছেন, সামনে কোরবানি আসছে, কোরবানির হাটে আপনারা কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা হবে বলে মনে করেন? মানে আপনারা তো নিবেন না, সেই ঘোষণাটি হয়তো সরকার থেকে আসবে, কিন্তু কি ধরনের ব্যবস্থা নিলে ভালো হয় সেটি তিনি জানতে চেয়েছেন একজন সাংবাদিক হিসেবে। আপনি কি মনে করেন? এখন কোরবানির এই হাটের সিদ্ধান্তটি নিউজ আমি টানা 3 দিন করেছি। আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের 2 মেয়রের সাথে কথা বলেছি। সেখানের যারা সম্পত্তি বিভাগ কর্মকর্তা, মূলত এই হাট বাজার ব্যবস্থাপনার সাথে যেই বিভাগটি থাকে সেই বিভাগের কর্মকর্তাদের সাথেও একাধিকবার কথা বলেছি। এবং আমি যেখানে হাটগুলো বসানো হয় সেখানেও ঘুরে দেখেছি, সেখানেও কাজ করেছি। এটি পুরোটাই স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, বাংলাদেশের অনেক যারা বড় ধরনের বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার যারা, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এটি খুবই একটি ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করতে পারে যদি স্বাস্থ্য সচেতনতা মেনে না করা হয়, সামাজিক দূরত্ব না মানা হয়। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে সকল ধরনের সরকারি যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো তারা মেনেই হাটের আয়োজন করেছেন এবং এগুলো তারা কার্যকর করবেন। হাটে ঢোকার একটি পথ থাকবে, বের হওয়ার আরেকটি পথ থাকবে, রাস্তা থাকবে। অর্থাৎ একদিক দিয়ে ঢুকবে মানুষ, আরেক দিক দিয়ে মানুষ গরু কিনে বের হবে এবং এই গরু হাটগুলো বসানোর দূরত্ব থাকবে, সেখানে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা সহ হাত ধোয়ার ব্যবস্থা থাকবে, সেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা হবে। এই ধরনের বিষয়গুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। যদি অন্যান্য দেশের সারা দেশেই যে হাটগুলো বসবে সেখানে পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদগুলো কি ধরনের ব্যবস্থা নেবে সেটি একটি বিষয়। সরকার বলছে স্বাস্থ্যবিধি মেনে হাটগুলো বসানো হচ্ছে, কারণ তারা দেখছেন দুটি স্বার্থ। একটি হচ্ছে দীর্ঘদিন 1 বছর এই যে খামারি যারা আমাদের গরু খামারি রয়েছেন তারা কিন্তু এই কোরবানিকে সামনে রেখেই পশুর লালন পালন করে থাকেন, পশুকে প্রস্তুত করেন কোরবানির জন্য। এটি তাদের একটি ব্যবসায়িক দিক, তাদের একটি আর্থিক দিক সরকারের দেখতে হচ্ছে। পাশাপাশি আমাদের যেহেতু ধর্মপ্রাণ মুসলমান দেশ এবং মুসলমানদের সংখ্যাই আমাদের দেশে একেবারে বড়, সেইখানে আমরা যেহেতু সংখ্যা দিক দিয়ে মুসলিম দেশ, সেখানে আমাদের কোরবানির প্রতি, যেহেতু মুসলমানদের দুটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, তার মধ্যে এই ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ নামে যেটি পরিচিত সেটি আমাদের দ্বিতীয় ধর্মীয় বড় উৎসব। এই ক্ষেত্রে কোরবানির একটি গুরুত্ব তো থাকেই। যদিও আমরা দেখেছি যে সৌদি আরব কিন্তু এবারে হজকে সীমিত করে দিয়েছে, হজের প্রক্রিয়াটি বন্ধ করে দিয়েছে। এবার কিন্তু তারা হজের বিষয়টিতে তারা কিন্তু যায়নি এবং একই জি। সাথে মদিনাকে তারা করোনা মুক্ত ঘোষণা করার পরে কিন্তু মদিনার মসজিদগুলো খুলে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছিলেন যে বিকল্প কোনোভাবে এই পশুর হাটগুলো এবারে পরিচালনা করা যেত কিনা, অনলাইনের মাধ্যমে অথবা হাটগুলো না বসিয়ে কোনো মাধ্যমে করা যেত কিনা সেটি নিয়ে তারা মতামত দিচ্ছেন। যদিও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সিদ্ধান্ত
কোরবানির হাট বসবে, পশুর হাট বসবে, এবং সেখানে গতকালকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুল তাপস তিনি বলেছেন যে 60 ঊর্ধ্ব যারা রয়েছেন তাদেরকে হাটে না যাওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন। এটি দক্ষিণের মেয়রের পক্ষের নিজস্ব তার একটি আবেদন বা অনুরোধ বা যেটি বলে আহ্বান তিনি করেছেন। এখন সেটি জনগণ কতটা মানবে বা কেউ নিজের ঝুঁকি নিয়ে যাবে কিনা বা যাওয়া থেকে বিরত থাকবে কিনা, সেটি যখন হাট চালু হবে তখন দেখা যাবে। তবে এই কোরবানির হাট কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে, এটি কিন্তু বাস্তব। অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমরা আসলে। আর আমাদেরকে যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আমাদেরকে তাদের মন্তব্য এবং তাদের প্রশ্ন দিয়ে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। জনাব জাহিদ, আমি আশা করছি আপনিও আপনার এই লাইভটি শেয়ার করেছেন আপনার যারা দর্শক রয়েছেন তাদের সাথে, তারাও আমাদের সাথে যুক্ত হতে পারবে। আর আমাদের এই প্রোগ্রামটি আরো দেখতে আপনারা চোখ রাখুন আমাদের নিউজ পোর্টালে অথবা আমাদের নিউজ পোর্টালের এই পেজে, এই ফেসবুক পেজে যেখানে আমাদের লাইভটি হচ্ছে। তো আসলে আরো অনেক বিষয় জানার আছে, যে বিষয়গুলো আসলে এখনো মানুষের মনে অনেক শঙ্কা বা আতঙ্ক তৈরি করছে, সংশয় তৈরি করছে অনেকগুলো বিষয়, যেটা মানুষ হয়তো বা জানতে পারছে না। তো এই যে এতগুলো বিষয় বলছিলেন, যেখানে অন্যান্য দেশ বন্ধ করে দিয়েছে কিছু, সেখানে আমাদের দেশ আবার কোরবানির এই নতুন বিষয়টিতে যেন আবারও নতুন করে আক্রান্ত না হয়, সেটি আমরা চাই। আর আরো একটি বিষয় জানতে চাই যে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে না বলবো, সেঙ্গেন ভিসা যেটা আমরা জানি ইউরোপের অনেকগুলো দেশের একসাথে যে ভিসাটি দেওয়া হয় সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই যে এই বিষয়গুলো যে হচ্ছে, সেটার কারণ আসলে কি বলে আপনি মনে করেন? দেখুন, যে অন্য কোনো এই দেশ কি করোনার আবার সময়, আমাদেরকে এভাবে বন্ধ করে দিবে? দেখুন আমাদেরকে ভিসা করোনার দেয়া কি সময় কিন্তু অন্যান্য দেশগুলো এভাবে বন্ধ করে দিবে? জি বলেন। করোনার সময় কিন্তু অন্যান্য দেশগুলো কিন্তু তাদের নিজস্ব যেই যোগাযোগ সেগুলো কিন্তু বেড়েছে। পৃথিবীর অন্যান্য দেশের সাথে তাদের কিন্তু অভ্যন্তরীণ যোগাযোগগুলো বেড়েছে, এবং এক ধরনের বলতে গেলে এই প্যান্ডামিকটা, এই করোনার সমস্যাটা কিন্তু একদমই সারা বিশ্ব জুড়ে, এবং সব দেশের খোঁজ খবর কিন্তু রাখছে। কোন দেশ কি ধরনের পদক্ষেপ দিচ্ছে, তারা কি কি কৌশল অবলম্বন করে এই করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করছে বা কমিয়ে নিয়ে আসছে, সে বিষয়ে কিন্তু খোঁজ খবর রাখে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু সবকিছু সহজ করে দিয়েছে, সবকিছু উন্মুক্ত করে দিয়েছে, খুলে দিয়েছে, যার কারণে অন্য দেশের কাছে তো এই তথ্যগুলো রয়েছে। তাদের কাছে হয়তো তাদের স্বাস্থ্য বিভাগগুলো, তাদের স্বাস্থ্য অধিদপ্তরগুলো তাদের সরকারকে হয়তো জানিয়েছে যে বাংলাদেশ সংক্রমণের দিক দিয়ে এখন উচ্চ ঝুঁকিতে রয়েছে এবং এখানে সংক্রমণও তো হচ্ছে। সেই ক্ষেত্রে তারা হয়তো তাদের দেশের নিরাপত্তার কথা বিবেচনা করে এই দুর্যোগকালীন সময়, এই মহামারীর সময় হয়তো তারা এই সিদ্ধান্তটি নিয়েছে যে আপাতত বাংলাদেশ থেকে তারা কোনো ধরনের মানুষের যাতায়াত আসা যাওয়াটি বিষয়টিকে তারা অনুমতি দিবে না বা তারা এটিকে এখন সমর্থন করেন না। সেই বিবেচনায় হয়তো এটি আমি মনে করি যে একটি সাময়িক সিদ্ধান্ত, এবং এই করোনা ভাইরাসের প্রকোপ এবং এই সংক্রমণ কমে আসার পরে, বন্ধ হয়ে যাওয়ার পরে যদি এই সিদ্ধান্তটি বলবৎ থাকে বা যদি এই সিদ্ধান্ত থেকে ওই দেশ সরে না আসে, তাহলে হয়তো কিছুটা সমস্যা দেখা দিবে বা কূটনৈতিক কি বিষয়গুলো আছে। তবে এখন মনে করি যে কোনো দেশেই তো স্বাভাবিক চলাচল নেই। যদি আমরা বিমান চলাচলের কথা বলি, সেই ক্ষেত্রে এই সিদ্ধান্ত এই মুহূর্তে খুব বেশি গুরুত্ব বহন করে না, কারণ এখন তো 230টির মতো দেশ, এছাড়া বিভিন্ন অঞ্চল এই করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত। সুতরাং এখন তো কোনো দেশের সাথে কোনো দেশের যোগাযোগ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে নেই। সুতরাং এটি এই মুহূর্তে খুব বেশি গুরুত্ব বহন করে না বলে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এই যে করোনার এই সময়টার মধ্যে যেখানে অনেক মানুষ মারা যাচ্ছে, তার মধ্যে আবার নতুন করে গতকালকে লঞ্চ দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে। এই বিষয়টি তো আপনি সরাসরি দেখেছেন খবর সংগ্রহ করতে গিয়ে। তো সেটি যদি আমাদেরকে একটু বলতেন যে সেখানে আপনি কি দেখেছেন? দেখুন, গতকালকের যে ঘটনাটি, সোমবারের যেই ঘটনাটি ঘটেছে, এটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। এটি বলার অপেক্ষা রাখে না। স্বজন হারিয়েছে মুন্সিগঞ্জ জেলার
বিশেষ করে একটি ইউনিয়নের মধ্যেই 30 জনের মতো মানুষ মারা গেছেন এবং অনেকের গ্রাম বাড়ি পাশাপাশি। তো ওই এলাকায় যে শোকের মাতম সেটি তো সহজে অনুমান করা যায়। 34 জনের লাশ আজকে বিকেল পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, নৌবাহিনী এবং নৌ পুলিশ তারা যে সমন্বিত যেই প্রচেষ্টা ছিল যে এই বিষয়টিকে তারা সেই লঞ্চ ডুবির পর থেকেই এখানে কাজ করছেন, উদ্ধার কাজের সাথে তারা সম্পৃক্ত রয়েছেন। তারা বলছেন যে আর কোনো লাশ নেই, তাদের অনুমান, তাদের ধারণা হচ্ছে যে আর কোনো লাশ নেই এই লঞ্চের ভেতরে। তারা লঞ্চটি টেনে দক্ষিণ কেরানীগঞ্জের দিকে নিয়ে একটি পাশে রেখেছেন এবং ওইখানেই তারা রেখে দুপুরের দিকে তাদের যেই লঞ্চ উদ্ধারের যে কাজ সেটি তারা সমাপ্ত ঘোষণা করেছেন। অর্থাৎ এই লঞ্চ যেখানে আছে সেখানেই থাকবে, পরবর্তীতে এটি কি করা হবে সেটি পরবর্তীতে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্টরা অথবা এই লঞ্চের মালিক যারা রয়েছেন তারা, মালিক যারা থাকেন তারা। এই পাশাপাশি যেটি হচ্ছে যে ঘটনাটি খুবই, তাদের বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই মুহূর্তে, যদিও তদন্তাধীন বিষয়টি, যদিও যেটি হচ্ছে যে এই ঘটনায় লঞ্চ মালিক যে তাদের বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখন পর্যন্ত? এই ঘটনায় নৌ পুলিশ একটি মামলা করেছে 7 জনকে আসামি করে। এই যেই লঞ্চটি ডুবে গিয়েছে মর্নিং বার্ড, এই লঞ্চটিকে ধাক্কা দিয়েছে ময়ূর 2 নামে, এমভি ময়ূর 2 নামে। ওই লঞ্চটি অনেক বড় একটি লঞ্চ, যেটি আমরা সবাই দেখেছি সিসিটিভির ফুটেজে যে কিভাবে ওই লঞ্চটি ধাক্কা দিয়ে এক ধরনের বলা যায়, যদি এটি সড়ক পথে হতো তাহলে আমরা বলতাম যে পিষ্ট করেছে, মানে লঞ্চের উপরে তুলে দিয়েছে এক ধরনের। এবং যেটি দেখে বোঝা যায় যে ছোট লঞ্চটি কিন্তু বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল, হয়তো তার গতি কি বেশি অথবা ওই ছোট লঞ্চটি যিনি চালিয়েছেন, যিনি এখানে সারেং ছিলেন বা চালক যিনি ছিলেন, তিনি হয়তো মনে করছেন যে তিনি বের হয়ে যেতে পারবেন। তিনি বের হয়ে যাওয়ার জন্য হয়তো তিনি লঞ্চটির গতি না কমিয়ে গতিটি তিনি বাড়িয়ে দিয়ে বের হওয়ার চেষ্টা করেছেন। অপরদিকে তার পাশ দিয়ে যে বড় লঞ্চটি এসেছে ময়ূর 2, সেই লঞ্চটি হয়তো মনে করেছে যে লঞ্চটি বের হয়ে যাবে, কিন্তু একটা বোধহয় দেখা গেছে যে লঞ্চটি বের হয়ে যেতে পারেনি এবং এই লঞ্চটি বাম পাশ দিয়ে বেশি সামনে চলে এসেছে। তখনই কিন্তু যেই ছোট লঞ্চ মর্নিং বার্ড যেটি ডুবে গেছে সেই লঞ্চের উপরে কিন্তু তুলে দেয় এবং এই তুলে দেওয়ার কারণেই কিন্তু আমরা দেখেছি যে কিছু মানুষ চারদিকে ছিটকে পড়েছে পানির মধ্যে, কেউ কেউ বেঁচেছেন। এবং এই দুর্ঘটনাটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে যেটি বোঝা যায় এবং লাশের উদ্ধার করা লাশের ধরন দেখে যেটি বোঝা যায় যে অধিকাংশ মানুষ কিন্তু ওইখানেই অল্প সময়ের মধ্যে মারা গেছে লঞ্চের আঘাতে। এবং 2 লঞ্চের দুর্ঘটনা যখন হয় তখন কিন্তু ভয়ঙ্কর ধরনের আঘাত তৈরি হয় এবং ওই লঞ্চের ভেতরে যারা ছিলেন, যারা সাথে সাথে লঞ্চের ভেতরে পড়েছেন, তারা অনেকে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন, কারণ তারা নানাভাবে লঞ্চের মধ্যে তাদের শরীরের সাথে আঘাত লাগতে পারে। একই সাথে লঞ্চটির উপর দিয়ে যেহেতু লঞ্চটি তুলে গেছে, লঞ্চটি কিন্তু একই সাথে পানির নিচে দ্রুত গতিতে মাত্র 9 সেকেন্ড থেকে 10 সেকেন্ড সময় নেওয়া হয়েছে এই লঞ্চটি ডুবতে, যেটি দেখা গেছে সিসিটিভির ফুটেজ থেকে। তো এটি খুবই মর্মান্তিক এবং এখন পর্যন্ত যতগুলো লঞ্চ দুর্ঘটনা দেখা গেছে তার মধ্যে বড় একটি লঞ্চ দুর্ঘটনা হয়েছিল মাওয়া ঘাটে। সেই লঞ্চ দুর্ঘটনা আমরা দেখেছি যে যাত্রী বোঝাই করার কারণে, অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে লঞ্চটি ডুবে গিয়েছিল এবং সেখানে কিন্তু 200-র অধিক যাত্রী মারা গিয়েছিল এবং বড় একটি মর্মান্তিক ঘটনা ছিল, কয়েকটি পরিবার সহ নিঃস্ব হয়ে গেছিল পদ্মা নদীর মধ্যে। তো এবারের ঘটনাটি ব্যতিক্রম। আমরা যদি সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে দেখি যে দুটি গাড়ি একটি গাড়ির উপর দিয়ে তুলে দেওয়া অথবা দুটি গাড়ি একটা গাড়িকে মেরে দিচ্ছে, সেইভাবে কিন্তু এবার আমরা নদী পথে দেখলাম যে বেপরোয়া চলাফেরার কারণে বা বেপরোয়া যেই মানসিকতা চালকদের, সেটির কারণে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে। এখন পর্যন্ত কিন্তু আমরা সংশ্লিষ্টদের যে বক্তব্য, তাদের যেই বিশ্লেষণ ঘটনার, তা থেকে কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি। আর তাদের ক্ষতি পারিবারিকভাবে অনেকেই ক্ষতি দাবি করেছেন, তাদের কিছুটা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস মন্ত্রণালয় থেকে, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে এবং স্থানীয় মুন্সিগঞ্জের যে জেলা প্রশাসন তারাও ঘোষণা দিয়েছেন যে তারাও এই পরিবারগুলোকে ক্ষয়ক্ষতি দিবেন। তবে যেটি কালকের ঘটনার চমক ছিল, তখন আমি ঘটনাস্থলেই ছিলাম, আমি একটি লঞ্চের উপরে আমি জানতে চাচ্ছিলাম জি সেই বিষয়টি নিয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে এর মধ্যে একটি অলৌকিক ঘটনা ঘটেছে, কিন্তু এটা নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সেটি আপনি যেহেতু দেখেছেন। 13 ঘন্টা পরে সুমন ব্যাপারী নামে একজন উদ্ধার হয়েছে। যেটি হয়েছে যে
আমি বুড়িগঙ্গা নদীর মধ্যে তখন রাতের দৃশ্যের ছবি তুলছিলাম। কিছু আমার মোবাইলের ক্যামেরাটি অন ছিল, আবার টেলিভিশন ক্যামেরাটি অন ছিল। তো হঠাৎ করে একটি বড় বেলুনের মতো, যেখানে লঞ্চটি ডুবে গেছে সেখান থেকে একটি বেলুনের মতো উপরের দিকে আসে এবং তার সাথে একজন ডুবুরিও উঠেছিলেন। 3-4 জন ডুবুরিও তখন কাজ করছিলেন, কারণ লঞ্চটি উঠানোর জন্য যেই ক্রেনগুলো এসেছিল সেগুলোর কাজগুলো করার জন্য ডুবুরিরা তখন নদীর মধ্যেই ছিলেন। এর মধ্যে অল্প আলোতে, আলো খুব কম ছিল নদীর মধ্যে, স্বাভাবিক ও সময় আলো কম থাকারই কথা। ওই আলোর মধ্যে একজন মানুষের প্রথমে হাত দেখা গেছে, তিনি হাত উঠিয়েছেন, হাত উঠিয়ে তিনি কিছু একটা বলার চেষ্টা করেছেন, এরপরে তার গলা পর্যন্ত দেখা গেছে। এসেছেন নাকি না তাকে কেউ উদ্ধার করে, তাকে ডুবুরিরা কি নিজে উদ্ধার করে নিয়ে এসেছে, না তিনি নিজে? তিনি যখন পানির উপরের দিকে এসেছেন তখন কিন্তু তার সাথে একজন ডুবুরিও উঠেছেন। একজন ডুবুরিও যিনি নিচে ছিলেন তিনিও কিন্তু উঠে এসেছেন এবং তিনি অনেকটা দূরে ছিলেন, যেখানে নৌকাগুলো বাঁধা ছিল নৌবাহিনীর এবং নৌ পুলিশের নৌকাগুলো যেখানে রাখা ছিল তার থেকে অনেকটা দূরে তিনি উঠেছেন। এবং তিনি যখন হাত দিয়ে ইশারা দিয়েছেন এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন, আমি ঘটনাটি, যেহেতু আমার থেকে আমি 7-10 দূরে দাঁড়ানো ছিলাম, প্রথমে বুঝতে পারিনি যে বিষয়টি কি বা কে। পরবর্তীতে কাছাকাছি যাওয়ার পরে সেটি জানলাম যে উনি এই লঞ্চের যাত্রী ছিলেন এবং 13 ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করার পরেই কিন্তু তাৎক্ষণিকভাবে ওখানে তাকে নিয়ে যাওয়া হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতাল, যেটি আমরা মিটফোর্ড হাসপাতাল নামে চিনি, সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেইখানেও কিন্তু সাংবাদিকরা কথা বলেছেন, তার ছবি তুলেছেন এবং আমার কাছেও কিন্তু তিনি যখন উঠে আসেন সেই সময়ের ভিডিওটা কিন্তু আমার কাছে রয়েছে এবং দেখেছি আমি নিজেই তিনি যেভাবে উঠে এসেছেন। এখন এটির বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে, যারা এই বিষয়গুলো জানেন এবং এটিকে যারা বিজ্ঞান বলে ব্যাখ্যা দিচ্ছেন তারা যেটি বলছেন, আজকে সারাদিনের গণমাধ্যমে এই বিষয়ে খোঁজ খবর ছিল, তারা বলছেন যে লঞ্চ এরকম ডুবে গেলে এয়ার পকেট নামে একটি বিষয় আছে, এয়ার পকেট তৈরি হয়। ওই এয়ার পকেটের মধ্যে কেউ যদি আটকে যায় সেখানে মানুষ একদিন পর্যন্ত বাঁচতে পারে বা তারও বেশি সময় বাঁচতে পারে। এর আগেও কিন্তু আমরা কয়েকটি লঞ্চ দুর্ঘটনা দেখেছি 12 ঘন্টা পরে, বেশ রানা প্লাজা পরে আমরা একটি এই বুড়িগঙ্গাতে একটি বালু বহনকারী লঞ্চ ট্রলার ডুবির পরেও কিন্তু আমরা একজনকে অনেক সময় পরে উঠে আসতে দেখেছি। তো সেই ক্ষেত্রে এই ঘটনাটি যেহেতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করছেন যে তিনি 13 ঘন্টা পরে উঠেছেন, সেটি আমাদেরকে ধরে নিতে হচ্ছে। আর যেহেতু আমরা ওইখানে কেউ পানির মধ্যেও ছিলাম না, ওই লঞ্চের যাত্রীও ছিলাম না, সুতরাং এটিকে তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেটি বলবেন সেটি আমাদের ধরে নিয়ে আগাতে হবে, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু অনেক গণমাধ্যম বলছে যে, গণমাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি মানুষ আলোচনা করছে যে এই ঘটনাটি কি আসলে মানে আসল ঘটনাটিকে আড়াল করার জন্য ঘটানো হয়েছে কিনা, সেই বিষয়টি নিয়েও কিন্তু অনেকে সমালোচনা করছে। আপনি দেখুন, এখানে আসল ঘটনা আড়াল করার কিছু নেই, কারণ ঘটনা তো সবাই জানে কিভাবে লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়েছে, এরপরে লঞ্চটি ডুবে গেল, সেখানে 34টি লাশ পাওয়া গেল। এখানে তো লাশের সংখ্যাটা অনেক বড়, এমন তো নয় যে কেউ মারা যায়নি বা সবাই উঠে এসেছে তারপরে সে আসলো, অথবা লাশ গুম করে দেওয়া হয়েছে বা লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি, এরকম তো কোনো বিষয় না। সুতরাং এখানে তো লাশগুলো তোলা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে অনেকগুলো মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে, যারা পরবর্তীতে এই ঘটনাটি বর্ণনা করেছেন, কোত্থেকে উঠেছেন, কিভাবে উঠেছেন, কেউ বলতে পারেনি, বুঝতেই পারেনি যে এটি কিভাবে লঞ্চটি ডুবে গেল মুহূর্তের মধ্যে। তো সেই ক্ষেত্রে এখানে মূল ঘটনার কিছু নেই, এরকম মিরাকল ঘটনা ঘটতেই পারে বা হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। সেই ক্ষেত্রে এটি নিয়ে তো মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ নানা রকম মতামত দিচ্ছেন এবং এই ঘটনার পরে কিন্তু আমি এই সুমন ব্যাপারীর ভাতিজার সাথে কথা বলেছি, তিনি কিন্তু তার সাথে আমার ফোনে কথা হয়েছে। তিনি যেটি বলেছেন যে তিনি কিন্তু সকালেই বাড়ি থেকে বের হয়েছেন এবং তিনি ওই লঞ্চে করেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তিনি একজন ফল ব্যবসায়ী, তাকে তারা সারাদিনেই খুঁজছিলেন, এটি কিন্তু তার ভাতিজার বক্তব্য। এখন সত্য মিথ্যার বিষয়টি হচ্ছে তাদের পারিবারিক ভাবে, বিশেষ করে যারা তাদের পরিবারের সদস্য, তাদের
দায় দায়িত্ব হচ্ছে যে তারা কতটা সত্য বলছেন। সেটি তো আমার তার সত্য বা মিথ্যাকে জোর করে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আমার যেটি দায়িত্ব বা সাংবাদিক হিসেবে যতটুকু জানার, সেটি হচ্ছে যে ওই পরিবার কি বলেন, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে এই লঞ্চটিকে উদ্ধার করার জন্য, এই মানুষগুলোকে উদ্ধার করার জন্য, ডুবুরি দল সহ অন্যান্য যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কাজ করছে, তারা যেটি বলবে সেটিকে আমার ধরে নিয়ে আগাতে হবে। কারণ এইখানে তো আমার নিজের মতামতকে প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নেই। এটি হচ্ছে বাস্তবতা। আর মানুষ, এটি একটি জনবহুল দেশ, নানান রঙের নানান মতের মানুষ, এবং সব মানুষেরই নিজের মতো করে ভাবার, চিন্তা করার এবং মতামত দেওয়ার সুযোগ আছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক বড় একটি জায়গা যার যার ভালো লাগা এবং অনুভূতিগুলো তুলে ধরার। সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনায় কিছুটা মানুষের মধ্যে কৌতূহল, সংশয় তো থাকবেই। এটি একটি স্বাভাবিক ব্যাপার বলে আমি মনে করি। আসলে এই ধরনের দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য নৌ কর্তৃপক্ষ বা মন্ত্রণালয়গুলো কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে আপনার কাছে মনে হয়? যে আপনি কি মনে করেন যে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত? নৌ দুর্ঘটনা বা সড়ক দুর্ঘটনা দেখুন, সবগুলোর ব্যাপারেই এটি বলবো। এটি হচ্ছে যে আমরা আমরা এক একটি ঘটনা ঘটার পরে, নৌ দুর্ঘটনাই বলি, সড়ক দুর্ঘটনাই অথবা রেল দুর্ঘটনাই বলি, আমাদের দেশে এখন রেল দুর্ঘটনাও কিন্তু ঘটে। যে রেলের স্লিপার ভেঙে ট্রেন নদী খালের মধ্যে পড়ে যাচ্ছে, পুকুরে পড়ে যাচ্ছে, বা লাইনচ্যুত হয়ে যাচ্ছে, কিন্তু গত কয়েক বছরে আমরা দেখেছি। তো আমাদের এই সড়ক দুর্ঘটনা বলি বা অন্যান্য পথের দুর্ঘটনাই বলি, এই দুর্ঘটনাগুলো ঘটার পরে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছুদিন কথা বলেন, তদন্ত কমিটি হয়, আমরা গণমাধ্যম কিছুদিন তৎপর থাকি, খবরগুলো মানুষের সামনে তুলে ধরি, এরপরে আবার স্বাভাবিকভাবেই চলতে থাকে, বা অন্য একটি ঘটনা আমাদের সামনে চলে আসে, তখন সেদিকে আমাদের ব্যস্ত হয়ে পড়তে হয়, যেটি বাস্তবতা। এই ক্ষেত্রে যেই লঞ্চটি ডুবে গেছে, সেই লঞ্চটিকে ধাক্কা দেওয়া হয়েছে, তার উপরে বড় একটি লঞ্চ উঠিয়ে দেওয়া হয়েছে, এটি যেমন সত্য, পাশাপাশি আরেকটি বিষয় বাস্তব এবং সত্য, সেটি হচ্ছে যে ওই লঞ্চটি কিন্তু অনেকটা ত্রুটিপূর্ণ লঞ্চ, এবং ওইটি কিন্তু যান্ত্রিক ত্রুটি ছিল না, তবে ফিটনেস নিয়ে কিন্তু ঝামেলা। লঞ্চটি কিন্তু অনেক পুরনো। আপনি দেখবেন বিশেষ করে পদ্মা নদীতে মাওয়া ঘাট থেকে ওই পারে মাদারীপুরের যে ঘাট রয়েছে, সেই ঘাটে আহ, আহ, দেখবেন যে ছোট ছোট কিছু লঞ্চ চলে, যাত্রী পরিবহন। দুঃখিত দর্শক, আমার মনে হচ্ছে যে আমাদের যিনি অতিথি তিনি তার সাথে সংযোগটি আমরা হারিয়ে ফেলেছি। আমরা চেষ্টা করছি তার সাথে আমরা সংযোগটি রাখার জন্য বা সংযোগটি পুনরায় উদ্ধার করার জন্য। আহ, আর এর মধ্যে আমি জানিয়ে দিতে চাই, আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে মতামত বা প্রশ্ন আমাদের যে কমেন্ট সেকশনটি আছে আমাদের ফেসবুক পেজের লাইভের নিচে, সেখানে আপনারা চাইলে আপনাদের মন্তব্য লিখতে পারেন। জি জনাব জাহিদ, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তো আপনি যেটি বলছিলেন যে এই ধরনের দেখুন, দুর্ঘটনার তো কারণ এটি হয় যে ফিটনেসবিহীন। ফিটনেসবিদ একটি বিষয় হচ্ছে আমাদের যেই যাদের যে কাজ, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এ বিষয়ে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমাদের সড়কের যান চলাচলের, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে যেটি আছে যে সেটি হচ্ছে আমাদের ফিটনেসবিহীন বাস, ফিটনেসবিহীন যান চলাচল রয়েছে, এই কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। অদক্ষ চালক একটি ব্যাপার আছে, তাদের সুযোগ সুবিধার বিষয় রয়েছে, মালিকদের খামখেয়ালি রয়েছে, তাদের মধ্যে এক ধরনের উদাসীনতা রয়েছে। ঠিক এই সড়ক পথের পাশাপাশি লঞ্চের যে দুর্ঘটনা, নৌপথের যে দুর্ঘটনাটি গতকালকে ঘটলো, সেই ক্ষেত্রে কিন্তু এই যে দীর্ঘদিনের পুরাতন লঞ্চগুলো, যান্ত্রিক ত্রুটি রয়েছে, এর ফিটনেসের ত্রুটিগুলো রয়েছে, সেটি একটি যেমন বড় একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে নৌপথের রুট তৈরি করে দেয়া, অর্থাৎ রুটগুলোকে কিন্তু আহ তৈরি করে দিতে হবে যে কোন লঞ্চগুলো কোন দিক দিয়ে চলবে। ছোট লঞ্চগুলো চলার জন্য একটি দিক তৈরি করতে হবে, কারণ নৌপথে তো রুট তৈরি করতে হবে। পুরো নদীটাই তো রুট হতে পারে না, নদীর মধ্যে চর থাকতে পারে, নদীর মধ্যে আরো অন্যান্য সমস্যা থাকতে পারে, নদীর মধ্যে বাঁক থাকে, নদীর মধ্যে স্রোতের একটি বিষয় থাকে। তো তিন চার নদীর মোহনা থাকে অনেক ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কোন দিক দিয়ে লঞ্চগুলো চলবে সেগুলো নির্ধারণ করে দেওয়ার বিষয় থাকে। না হলে পুরো নদী মানে তো নদী পথ না, নদী পথের তো একটি রুট আছে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো, যে দপ্তরগুলো আছে তাদের। সড়ক দুর্ঘটনা তো শুধু লঞ্চ মালিক অথবা জনগণের উপর দায় চাপিয়ে দিলেই হবে না। আপনি দেখুন যে গতকালকে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে
যে এই মর্নিং বার্ড লঞ্চটিকে উদ্ধার করার জন্য নারায়ণগঞ্জ থেকে যেই জাহাজটি প্রত্যয় নামে যে জাহাজটি এই সদরঘাটের উদ্দেশ্যে, অর্থাৎ যেইখানে লঞ্চটি ডুবেছে ফরাসগঞ্জ ঘাট বরাবর শ্যামবাজার জায়গাটি ঠিক নদীর মধ্যে, এইখানে আসার উদ্দেশ্যে ঢাকার যে বুড়িগঙ্গা সেতু 1 নম্বর যে বুড়িগঙ্গা সেতুটি পোস্তগোলা সেতুটি অবস্থিত, সেইখানে কিন্তু এসে তারা সেই তাদের জাহাজের ক্রেন দিয়ে তারা কিন্তু সেই ব্রিজটি ক্ষতিগ্রস্ত করেছে এবং গতকালকে থেকে এখন পর্যন্ত সেই ব্রিজে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। এটিও কিন্তু এক ধরনের দুর্ঘটনা এবং এটি কিন্তু আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, যদিও এখানে বলা হয় যে গার্ডার, ব্রিজের যে গার্ডার রয়েছে একটি গার্ডার ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমি ওই ঘটনাস্থলে আমি সন্ধ্যার দিকে ওই ব্রিজ থেকে এসেছি এবং তখনও ব্রিজের মেরামতের কাজ চলছে যেখানে ক্ষতি হয়েছে। সেখানে কিন্তু ভালো মাপের ফেটে গিয়েছে, এত জোরে ধাক্কা লেগেছে এই জাহাজ প্রত্যয় ওই বড় একটি জায়গা নিয়ে জায়গাটি ফেটে গিয়েছে, যার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার কারণে ওই ব্রিজের উপর দিয়ে যান চলাচল সব রকম যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং সেটির মেরামতের কাজ চলছে। মেরামতের কাজ শেষ হলে সেখানের সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে সেটি চালু করে দেয়া হবে। তো এই দেখুন যে একটি দুর্ঘটনা পরে একটি লঞ্চ সকালে ডুবে গেল, সেই লঞ্চটি উদ্ধার করা হলো আজকে দুপুরে এসে, অর্থাৎ 1.5 দিন। এটি তো একটি দেশের ব্যবস্থাপনা, বা যদি আমি বলি দুর্ঘটনা তো ঘটবেই, যেহেতু আমার যান চলাচল হয়, আমার নৌ চলাচল আছে, আমার রেল চলাচল আছে, সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার তো একটি সম্ভাবনা থাকে বা দুর্ঘটনা ঘটে সব দেশেই। তো দুর্ঘটনা ঘটার পরবর্তী যে পদক্ষেপগুলো, তড়িৎ যেই পদক্ষেপগুলো, যেই প্রক্রিয়াগুলো এই দুর্ঘটনার পরবর্তীতে ক্ষয়ক্ষতি কমানোর জন্য নেওয়া দরকার, সেটির কিন্তু ঘাটতি আমাদের দেশে রয়েছে। তার বড় একটি উদাহরণ কিন্তু আমরা দেখতে পেলাম কালকের এই লঞ্চ দুর্ঘটনার পরে, যে লঞ্চটি যত দ্রুত পারে তোলা উচিত ছিল, যদি কালকে লঞ্চটিকে তুলতে পারতো তাহলে আমরা আজকে যে লাশটি পাওয়া গেল 2-3টি লাশ, সেই লাশটি কিন্তু কালকেই স্বজনরা পেয়ে যেত। এবং একটি দেখেন যে একটি দুর্ঘটনার পরে স্বজনরা হাহাকার করে, তাদের মধ্যে কষ্টের, তাদের মধ্যে দুঃখের শেষ থাকে না, তারপরে কিন্তু তারা তখন একটি প্রত্যাশাই করে যে লাশটি যাতে তারা পায়, মানে তার স্বজনের শেষ দেখা হচ্ছে লাশ, সেই মৃতদেহ সেটি যেন তারা নিয়ে তাদের যে ভিটে মাটি থাকে সেখানে তারা চিরদিনের মতো যাতে শায়িত করতে পারে, এটি চিহ্ন হিসাবেই থাকে। মানুষ মারা যাওয়ার পরে কিন্তু আত্মীয় স্বজন, পরিবার পরিজনরা কিন্তু তারা লাশটিকেই সংরক্ষণ করে, অর্থাৎ তাদের ভিটে মাটিতে অথবা নির্ধারিত কোথাও কবর বা দাফন করার মাধ্যমে, অথবা তাদের অন্য ধর্মের যারা রয়েছে তাদের যে ধর্মীয় প্রক্রিয়াগুলো থাকে তার মাধ্যমেই কিন্তু তারা লাশের সেই চিহ্নটির মাধ্যমেই স্বজনরা কিন্তু আজীবন বেঁচে থাকেন যে এইখানে তার স্বজনের লাশ রয়েছে। তো এই যে বিষয়গুলো, এই যে আমাদের যে প্রক্রিয়ার যে মানে বিলম্ব বা সবকিছুর মধ্যে একটি সহজ হিসেব না থাকা, জটিল করে দেয়া, কঠিন করে দেয়া একটা বেখেয়ালি ভাব, এটি কিন্তু আমাদের মধ্যে রয়েছে, আমাদের দেশের ব্যবস্থাপনার মধ্যে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আছে। আশা করছি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য। আপনাকে আসলে অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনা অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। অনেকে অনেক প্রশ্ন করেছেন কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে প্রশ্নগুলো উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। প্রদীপ কুমার বারোই লিখেছেন, প্লিজ টক অ্যাবাউট ভার্চুয়াল কোর্ট। আমরা আশা করছি জনাব জাহিদকে আবারও আমরা আরো একটা আলোচনা অনুষ্ঠানে নিয়ে আসবো এবং তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। জনাব জাহিদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনা অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। জি, আপনি কিছু শেষ কোনো কিছু যদি বলতে চান আমাদেরকে বলতে। শেষ কথা হচ্ছে যে এই সময়টিতে সাবধানে থাকতে হবে, নিজের সুরক্ষা, নিজের নিরাপত্তা নিজের কাছেই রাখতে হবে, পরিবার পরিজনের সাথেই নিজেকে সতর্ক থাকতে হবে। এবং এই সময়টি খুবই আমাদের জন্য কঠিন একটি চ্যালেঞ্জিং সময় যাচ্ছে, আমাদের কর্মসংস্থান সহ আমাদের আয় উপার্জনের মধ্যে একটি বড় ধরনের চ্যালেঞ্জিং সময় আমরা পার করছি। আমরা সবাই ভালো থাকি, নিরাপদে থাকি এবং সবাই সবার জন্য মানবিক হই এবং সবার সমস্যাকে আমরা গুরুত্ব দিয়ে একটি স্বাভাবিক পরিবেশ গড়ার ক্ষেত্রে সবাই সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে চলি, এটাই সবার কাছে প্রত্যাশা। অনেক ধন্যবাদ জনাব জাহিদ।
দর্শক, আমরা কথা বলছিলাম করোনা কালের সমসাময়িক ঘটনা দুর্ঘটনার খবর নিয়ে। আমাদের আজকের অতিথির সাথে কথা বলছিলাম ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার জনাব জাহিদ হাসানের সাথে। আপনাদের পরামর্শ এবং আপনাদের মন্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হবার জন্য অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব নতুন কোনো আলোচনার বিষয় এবং নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে আসার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন www.news360bd.com এর নিউজ পোর্টাল। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।